আসসালামু আলাইকুম। আমি আসার আগে ভাবছিলাম মাঠে হয়তো 50 বা 60 জন মানুষ আসবে, কিন্তু এত ভিড় দেখে তো মনে হচ্ছে ফ্রি খিচুড়ি বিলি হচ্ছে, তাই না? পর মুহূর্তে বিড়বিড় করে বলে, খিচুড়ি বিলি না হলেও আমার টাকা ঠিক বিলি হচ্ছে। আবার বক্তব্যের দিকে মন দেয়। আসলে ভাই ও বোনেরা, আমি আপনাদেরই সন্তান। ছোটবেলা থেকে এই মাঠেই খেলেছি, এই রাস্তা দিয়ে হেঁটেছি, মাঝখানে একটু বাইরে যেতে হয়েছে। আজ আপনাদের সামনে দাঁড়ানোটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি কয়েকদিন ধরে ঘুরে ঘুরে দেখছি আমাদের এলাকায় অনেক সমস্যা, যা আমি দূর করব। প্রথমত, আমাদের এলাকার রাস্তা এমন যে গাড়ি উঠলে মনে হয় সাফিং করছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এমপি হলে এমন রাস্তা বানাবো যেখানে গাড়ি চলবে না, একদম দৌড়াবে। আমাদের বিদ্যুতের খবর তো আপনারা জানেনই, লাইট চলে গেলে আবার আস্তে আস্তে সূর্য মামা উকি দেয়। রিহান থামে, কি বলছে সে জানে না, কারণ বক্তব্য সম্পর্কে তার ধারণা নেই, তাও সে কারো থেকে জিজ্ঞেস করবে না। দূরে একটা পার্ক দেখে আর একটা পয়েন্ট মনে পড়ে। গড় গড় করে বলে ওঠে, শোনেন, আমাদের ছেলে মেয়েদের জন্য আমি আলাদা পার্ক বানাতে চাই, তবে শর্ত আছে, ভদ্রভাবে প্রেম করতে হবে, ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে নয়। বেশি করলে সোজা কাজী অফিসে গিয়ে বিয়ে। আমার প্রতিশ্রুতি একটাই, আমি যদি এমপি হই তাহলে কাজও হবে, এলাকাটা হবে উন্নয়নে ভরা। লাস্ট কথা, আপনাদের অনেকের পানির সংকট আছে, সেটা আমি দূর করব। প্রতিটি বাড়িতে একটা একটা করে টিউবওয়েল দিব। বক্তব্য শেষ করে রিহান ভাবে আর কি বলা যায়। আশেপাশে তাকায়, বুঝতে পারে না কেউ তালে দিচ্ছে না কেন। জনগণ সবাই তারের বদলে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। সব মাথার উপর দিয়ে গেছে, শুধু একটা জিনিস বুঝেছে, ঘরে ঘরে টিউবওয়েল দিবে। তার মাঝে অব্র বুকে হাত দিয়ে বলে উঠল, রিহান। বাবার ডাকে পিছনে ফিরে তাকায় রিহান। বাবাকে পড়ে যেতে দেখে তাড়াতাড়ি করে মাইক ফেলে এগিয়ে আসে। বাবা, কি হয়েছে? পর মুহূর্তেই সবার উদ্দেশ্যে বলে উঠল, দুঃখিত, আজকে এইখানে শেষ করলাম, আমার বাবার অবস্থা খুব খারাপ। রিহান বলে বাবাকে কোলে তুলে গাড়ির কাছে নিয়ে আসে। রিহান শক্ত করে ধর, পড়ে যাব আমি। রিহান ভ্রু কুঁচকে তাকায়, যেভাবে বুকে হাত দিয়েছে মনে তো হচ্ছিল হার্ট অ্যাটাক করেছে। তাহলে এত কথা কিভাবে বলছে? আব্বু, তুমি সত্যি অসুস্থ তো, নাকি নাটক করেছো? অভ্র কটমট করে তাকায়, হ্যাঁ, নাটক করছি। যদি না টক করতাম তাহলে আজকে গণধোলাই খেতে হতো। কী সব বক্তব্য দিচ্ছিলি? জনগণের রিয়াকশন একবার দেখছো? এরকম কেউ বক্তব্য দেয়? কালকের জন্য আজকে সারা রাত প্র্যাকটিস করবে, নয়তো মান সম্মান থাকবে না। তুমি শুধু খুন করতে পারো, ধ্বংস করতে পারো, কিছু গড়ে তুলতে পারো না। ভাগ্য ভালো, নাটকটা ভালোভাবে করতে পেরেছি। তোমার ভাগ্য ভালো, তোমাকে আশা মেরে ফেলেনি। কি সুন্দর নাটক করে নিজের 180 কেজির শরীরটা আমার উপর তুলে নিলে। নাটকবাজ কোথাকার। কথাটা বলতে রিহান গাড়িতে অব্রকে রাখে। রিহানের কথায় অব্রর ইচ্ছা করলো নিজের মাথা নিজেই ফেটে ফেলতে। যেখানে সে নাটক করে ছেলেকে মায়ের থেকে বাঁচিয়েছে, সেখানে তার ছেলে আফসোস করছে তার ওজন বয়ে বেড়াতে হয়েছে বলে। তার মাঝে গাড়ির জানালা দিয়ে বাইরে উঁকি দিয়ে অবাক হয়ে গেল। রিহান, গাড়ি এইদিকে, কোথায় নিয়ে যাচ্ছ? বাড়ি চলো। রিহান ড্রাইভ করতে করতে জবাব দিল, কাজের মাঝে একদম বাকরা দিবে না আব্বু। তুমি জানো তোমার এই নাটকের কারণে সাংবাদিক পিছে লেগেছে। এত বড় একজন বিজনেসম্যান, তার উপর পার্টি অফিসের সদস্য হার্ট অ্যাটাক করেছে। এটা কি সাধারণ ব্যাপার? বুদ্ধিশুদ্ধি কিছু নেই? হার্ট অ্যাটাক নাটক না করে ব্ল্যাক আউট করে মারা যেতে পারলে না? অব্র ভ্রু কুঁচকে তাকালো। রিহান কি তাকে সরাসরি মরে যেতে বলল? স্বামী পিছনে বসে মুখ লুকিয়ে হাসছে। এদের বাপ ছেলের সম্পর্ক কম, সাপে নেউলের সম্পর্ক বেশি, যা সে 12 বছর ধরে দেখে আসছে। এই মানুষটার সাথে তার বস দুষ্টামি করে হাসে কাঁদে,
আবার এই মানুষটাই তার বসকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এই যে তেজুকে অন্য কোথাও বিয়ে দিচ্ছে, একবারও ছেলেকে বোঝার চেষ্টা করছে না। তুমি কি আমাকে সরাসরি মরতে বললে রিহান? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। শুনো, বেশি ফক না করে চুপ থাকো, পিছনে মিডিয়ার লোক আছে। মেডিকেলে গিয়ে ভদ্র হয়ে থাকবে। অব্র আর কিছু বলল না, বুঝে গেল ছেলে তার সুযোগের সদ্ব্যবহার করছে। মেডিকেল সামনে আসতেই অব্রর নাক মুখ কুঁচকে গেল। পিছনে চোরেরা চোখে একবার তাকাতেই ঢোক গিলে নিল। মিডিয়ার লোক চলে এসেছে। আব্বু, শক্ত করে গলা জড়িয়ে ধরো। অব্র তাই করে। রিহান এক হাতে পকেট থেকে মোবাইল নেয়, ডায়াল লিস্টে গিয়ে রুহিকে কল করলো। আম্মু শব্দটা বলতে না চাইলেও দাঁত চেপে বলল, আম্মু, একটু পর টিভিতে যে নিউজটা দেখাবে এটা ভুয়া, বিশ্বাস করে আবার হাসপাতালে চলে এসো না। বলেই রিহান কল কেটে দিল। রুহি কিছু বলার সুযোগ পেল না। তেজের উপর এত অত্যাচার করার পরও কেন যেন সে ঘৃণা করতে পারে না রিহান। হ্যাঁ, এটার জন্য সে নিজেকেও কোথাও না কোথাও দোষী। দীর্ঘ শ্বাস ফেলে হাঁটতে হাঁটতে ফিস ফিস করে বাবার কানে কানে বলে, কি কপাল আমার, আজ পর্যন্ত বউকে কোলে নিতে পারলাম না, অথচ আর একজনের 180 কেজির জামাইকে দিনে 2 বার কোলে নিয়ে ফেললাম। নিতে বলেছি আমি, তোমার কষ্ট হবে ভেবেই নিচ্ছি। দেখছো, আমি তোমার কষ্ট বুঝি, কিন্তু তুমি বোঝো না। এত কষ্ট করি তাও তোমার মন ঘাটে না। ঠিক ও উঠে পড়ে লেগেছে আমার পানটা নেওয়ার জন্য। সে তোর কাছে ভালো থাকবে না রিহান, তুই তার কাছে বিষাক্ত সাপের মতো। সে নিজেও তোকে অনেক বেশি ঘৃণা করে তোর কাজকর্মের কারণে। তুই ওর জীবনে যাওয়া মানে সব শেষ। আমার জীবনে আমি নিয়ে আসবো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল ব্যাখ্যা করে কিভাবে ঘি বের করতে হয় আমি জানি। তখন তুমিও কিছু করতে পারবে না আব্বু, জাস্ট ওয়েট। আমার সময়টা আসুক। অব্র আর কিছু বলল না। সে শেহজাদের সাথে বিয়ে দেবে। তেজু ভালো থাকবে ওর সাথে। রিহানের সাথে ওর জীবন জড়ানো মানে কাল খাল কেটে কুমির আনা। এই জীবনে কারো পানের নিশ্চয়তা নেই। কথা ঘুরিয়ে বলল, এখানে কতক্ষণ থাকবো? আই মিন, তুমি আর আমি কতক্ষণ থাকবো? রিয়ান হাঁটতে হাঁটতে বলল, তোমার কথা আমি জানি না। আমি 2 মিনিটের মাঝে চলে যাব। নিজেরটা নিজে বুঝে নাও। বলতে বলতে একটা কেবিনে ঢুকে গেল, যেখানে আগে থেকে কিছু ডাক্তার উপস্থিত ছিল। ডাক্তার নার্সরা তাকিয়ে দেখলো, কিছু বলল না। অলরেডি অপারেশন শেষ, রোগীর কেবিনে দিবে। রিহানের পেশা সম্পর্কে সবাই না জানলেও কম বেশি জানে। কেবিনে থাকা 2-1 ডাক্তার চিনল এটা আমেরিকান গ্যাংস্টার, সাথে অভ্র তালুকদার নাম করা বিজনেসম্যান। তারপর রাজনীতিতে জড়ানো 5 বছর এমপি পদেও ছিল অনেক আগে, এখনও পার্টি অফিসের সদস্য। ডাক্তার ইশারা করে নার্স ইশারা বুঝে রুগীকে তাড়াতাড়ি কেবিনে শিফট করে দেয়। রিয়ান অভ্রকে নামিয়ে রাখলো, ঠাস করে হাত দিয়ে বাবার পকেট থেকে কলম বের করলো। সম্মান বাঁচাতে চাইলে 10 লক্ষ টাকা এখন লিখে দাও। অভ্র ভয়ঙ্কর চোখে তাকালো। রিহানের কি টাকার অভাব পড়েছে তার থেকে টাকা নিতে হচ্ছে? তুমি সুযোগের সদ্ব্যবহার করছো। তোমার তো টাকা কম নেই, আবার আমার পিছনে লাগছো কেন? রিহান কটমট চোখে তাকালো। টাকা আমার জন্য না, এই 2 টাকা ডাক্তারগুলোর জন্য। আরামে থাকতে চাইলে, বেজাল থেকে বাঁচতে চাইলে টাকা তো খরচ করতেই হবে। ওদের টাকা দিয়ে দেবে, আমি যাচ্ছি। কথাটা বলে রিহান একজন ডাক্তারকে ধরে পর্দায় আড়ালে চলে গেল। সেকেন্ডের মাঝে পরিবর্তন হয়ে এলো। রিহান হলো ডাক্তার, ডাক্তার হয়ে আসলো রিহান। রিহান বাবার দিকে তাকিয়ে একটা গা জ্বালানো হাসি দিল। চোখের চশমা ঠিক করতে করতে বেরিয়ে গেল। অভ্র হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি জিনিস ডাউনলোড দিয়েছি মাইরি, কীভাবে তাকে ফাঁসিয়ে নিজে চলে গেল। এবার মনে হচ্ছে সে সত্যি সত্যি হার্ট অ্যাটাক করবে। আস্তে করে বেডে বসে পড়ল। কাগজটা নিয়ে সাইন করে ডাক্তারদের হাতে তুলে দিল। রিহান বেরিয়ে স্বামীকে মেসেজ দিল। স্বামী বাইরে দাঁড়িয়েছিল রিহানকে বেরিয়ে আসতে দেখে, কিন্তু চিনতে পারেনি ভেবেছিল ডাক্তার। এখন নিশ্চিত হলো, নিজেও সবার নজর এড়িয়ে চলে গেল। গাড়িতে রিহান ড্রাইভ করছে, মুখে মাস্ক, পাশে স্বামী। কিছু একটা বলতে চাইছে, কিন্তু ভয় আর সংশয় নিয়ে বলতে পারছে না। কী বলতে চাও? নির্ভয়ে বলে ফেলো। স্বামী দীর্ঘশ্বাস ফেলে ভয় কাটালো, কিন্তু সংশয় রইল। নিচু গলায় প্রশ্ন করলো, আপনি সবার কাছে গম্ভীর থাকেন, একজন
রাগী গ্যাংস্টার হিসেবে পরিচয় দেন, কিন্তু স্যারের সামনে আপনি এত বাচ্চা সুলভ এমন ফাজলামি করেন কেন? আজ পর্যন্ত কারোর সাথে এভাবে করতে দেখিনি যা ওনার সাথে করেন। হিসাব করলেও তো বর্তমানে আপনার ক্ষতিটা সেই করেছে। রিহান হাসতে হাসতে ড্রাইভ করতে করতে জবাব দিল, অভ্র তালুকদারের সাথে অন্য কারো মিল নিও না শামীম। সে যাই করুক, কখনো আমার খারাপ চায়নি। একটা কথা জানো, আজ আমি রিহান এই জায়গায় একমাত্র ওই মানুষটার কারণে। যদি বলো আমার জীবনের প্রথম ফ্রেন্ডকে, তাহলে চোখ বন্ধ করে বলবো অভ্র তালুকদার। যদি বলো আমার এই বিলাসবহুল জীবনের জন্য কার বেশি অবদান, তাহলেও চোখ বন্ধ করে বলবো অভ্র তালুকদার। অভ্র ঢোক গেল, বুঝলো সে অনেক কিছু জানে না। এই বাপ ছেলের অনেক গভীর সম্পর্ক আছে। শেষবারের মতো বলে উঠল, সে তো আপনার সুখ কেড়ে নিচ্ছে, তাও কেন ঘৃণা করছেন না বস? একসময় সুখটা আমাকে এই মানুষটাই দিয়েছিল। যে দিতে পারে সে কেড়েও নিতে পারে, কিন্তু তার জন্য লড়তে হবে, যাতে জিতে যাওয়া জিনিস হারাতে না হয়। শামীম কিছুই বুঝতে পারল না, তবুও প্রশ্ন করার সাহস পেল না। রিহান নিজ থেকেই বলে উঠল, 6 তারিখ থেকে রিহানের আরেকটা রূপ দেখবি, তাই প্রিপারেশন নিয়ে রাখ হজম করার জন্য। রিহান কথা শেষ করে এইবার গাড়ির স্পিড বাড়িয়ে দিল। শামীম ভেবে পেল না কি হবে 6 তারিখ পর। তেজু হলুদ কালারের একটা চুড়িদার পরেছে, যেটা বীর ভাই কিনেছে। প্রত্যেকটা ড্রেস অসম্ভব সুন্দর হয়েছে। সেখান থেকে একটা পরেছে। সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে কাপড়গুলো নিয়ে আসার জন্য ছাদে এসেছে, কিন্তু চারিপাশে বাতাস, মিটি মিটি আলো আর প্রকৃতির রূপ দেখে তেজু সেখানে আটকে যায়। অসম্ভব ভালো লাগে। দাঁড়িয়ে দুই দিকে ওনা ছড়িয়ে দিয়ে উপভোগ করে মুক্ত পাখির মতো। বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে মুখের উপর পড়ছে। চোখের কোণে এক অদ্ভুত প্রশান্তি ফুটে। অনেকদিন পর শান্তি লাগে। ঠিক মায়ের মতো হয়েছিস বেটা, পাগল করা মেয়ে। বলছি শরীরে এত জ্বালা থাকলে পতিতালয়ে যায়, আমার বাড়িকে কেন নোংরা করছিস? পিছন থেকে কারো এমন কথায় থমকে যায় তেজু। শব্দগুলো তার কানে ঢুকে বুকের ভিতর আগুন ধরিয়ে দেয়। তাকে খারাপ বলেছে, এটা সহ্য করলেও তার মাকে তুলে কথা বলছে, এটা কোনোভাবেই সহ্য হচ্ছে না। আস্তে করে গলা হেলিয়ে পিছনে তাকায় তেজু। পর্ব 20।